সকাল ৮টার রোদ্দুরটা ঠিক আমার ডান চোখের মনি বরাবর এসে পড়ছে, বিচ্ছে সুইয়ের মতো। কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি চাইলেই হাত বাড়িয়ে পর্দাটা টেনে দিতে পারি না, কিংবা পাশ ফিরে শুতে পারি না। আমার শরীরটা একটা ভারী পাথরের মূর্তির মতো বিছানায় লেপ্টে আছে, যার ভেতরে আমি একাই জেগে আছি। মা ঘরে ঢুকলেন, হাতে ভেজা তোয়ালে আর এক বাটি ঠান্ডা গরম জল। মায়ের মুখটা আজ খুব শুকনো দেখাচ্ছে, চোখের নিচে কালচে ছোপ। মা আমার কপালে হাত রাখলো। অয়ন, আজ কিন্তু খুব রোদ উঠেছে, দেখবি আকাশটা কেমন নীল। আমি মনে মনে চিৎকার করে বললাম, মা, নীল আকাশটা দেখতে পাচ্ছি না, রোদে চোখটা জ্বলে যাচ্ছে, পর্দাটা সরিয়ে দাও। কিন্তু আমার ঠোঁট দুটো অবাধ্য, তারা নড়ল না। শুধু আমার গলার ভেতর থেকে একটা অস্পষ্ট বোমানির মতো শব্দ বেরোলো, উ আ। মা দীর্ঘশ্বাস ফেলে ভেজা তোয়ালে দিয়ে আমার মুখ মুছিয়ে দিতে লাগলেন। তিনি ভাবলেন আমি হয়তো নীল আকাশের কথা শুনে আনন্দিত হয়ে সাড়া দিচ্ছি। এটাই আসলে আমার পৃথিবী, এক অদ্ভুত কাচের দেওয়ালের ওপারে আমি বন্দি। আমি শব্দ শুনি, ঘ্রাণ পাই, মানুষের মনের কুটিলতা বা ভালোবাসা সব বুঝতে পারি, কিন্তু আমার প্রতিক্রিয়াগুলো মাঝপথেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বাবা দরজায় এসে দাঁড়ালেন, ঘড়িতে চাবির রিং ঘোরাচ্ছেন তিনি। অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওর থেরাপিস্ট কখন আসবে? বাবার গলায় স্পষ্ট বিরক্তি, নাকি ক্লান্তি তা বোঝা যাচ্ছে না। 10টায় আসার কথা, কিন্তু অয়ন আজ কেমন যেন ঝিমিয়ে পড়ছে। মা উত্তর দিলেন। বাবা আমার দিকে একবার তাকালেন, সেই চেনা চাহনি, দয়া আর হতাশার এক অদ্ভুত মিশ্রণ। যেন আমি একটা দামি শো পিস যা ভেঙে গেছে এবং সারানো যাচ্ছে না, অথচ ফেলাও যাচ্ছে না। বাবা চলে গেলেন। আমি তাকিয়ে রইলাম সিলিং ফ্যানের দিকে। ফ্যানটা ঘুরছে। আমি মনে মনে ভাবলাম, আমি যদি ওই ফ্যানের ডানা হতাম, তবে অন্তত বাতাসের ঝাপটায় সবাইকে বুঝিয়ে দিতাম আমি পাগল নই, আমি জড়বুদ্ধি নই, আমি কেবল এক অব্যক্ত অনুভবের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক কয়েদি। হঠাৎ জানালার কর্নিশে একটা চড়াই পাখি এসে বসলো। ওটা কিচিরমিচির করছে। আমি জানি ওটা কি বলছে। ও বলছে, উড়ে আয় অয়ন, আকাশটা অনেক বড় ওর। আমার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে কান অবধি পৌঁছে গেল। মা দেখতে পেলেন না, তিনি তখন আলমারি থেকে আমার জামা বের করতে ব্যস্ত। এই জলটুকুই আমার একমাত্র ভাষা, যা কেউ কোনোদিন পড়তে শেখে না। থেরাপিস্ট আসার আগে মা আমাকে স্নান করিয়ে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছেন। জানালার পাশে বসে আমি রাস্তার লোকজনদের অবাধ যাতায়াত দেখছি। এটাই আমার সারাদিনের কাজ, এছাড়া আর কি করারই বা আছে। কিন্তু আমার চোখের মণিতে ভাসছে এখন অন্য কিছু। আজ থেকে ঠিক 2 বছর আগের সেই বৃষ্টি ভেজা রাত। সবাই জানে সেই রাতে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আমি আমার চলাফেরা আর কথা বলার শক্তি হারিয়েছি। কিন্তু কেউ জানে না সেই দুর্ঘটনার আসল কারণ কী ছিল। বাবার ড্রয়ারে সেই বাদামি খামটা। দুর্ঘটনার মাত্র 1 ঘন্টা আগে আমি ভুল করে বাবার স্টাডি রুমের আলমারিটা খুলে ফেলেছিলাম। সেখানে ছিল এক গাদা পুরনো খবরের কাগজের কাটিং আর কিছু ছবি। ছবিগুলো কোনো এক কারখানার অগ্নিকাণ্ডের। আর সেই কাগজের নিচে লুকানো ছিল একটা উইল, যেখানে আমার দাদু সই জাল করা ছিল। আমি যখন ওটা পড়ছিলাম, ঠিক তখনই বাবা ঘরে ঢুকেছিলেন। আমি আজও ভুলতে পারি না বাবার সেই মুহূর্তের চোখের চাউনি। সেখানে কোনো অপরাধ বোধ ছিল না, ছিল এক আদিম হিংস্রতা। বাবা ধীর পায়ে এগিয়ে এসে আমার হাত থেকে কাগজটা কেড়ে নিয়েছিলেন। অয়ন, পরদের ব্যাপারে নাক গলাতে নেই। বাবার সেই শান্ত কণ্ঠস্বর আমার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দিয়েছিল। এরপর বাবা আমাকে নিয়ে বেরোলেন, বললেন, চলো তোমাকে আইসক্রিম খাইয়ে আনি। বৃষ্টির রাতে গাড়িটা যখন পাহাড়ের মোড় ঘুরছিল, আমি খেয়াল করলাম বাবার কোনো বিকার নেই। তিনি কি ইচ্ছাকৃতভাবে বেগ চাপেননি, নাকি সবটাই এক অদ্ভুত সমাপতন? দুর্ঘটনার ঠিক কয়েক সেকেন্ড আগে বাবা বিড়বিড় করে বলেছিলেন, সবাইকে সব কথা বলতে নেই রে বাবু। গাড়ি উল্টে যাওয়ার পর আমি যখন রক্তমাখা অবস্থায় পড়েছিলাম, জ্ঞান হারানোর আগে শেষবারের মতো দেখেছিলাম বাবা গাড়ি থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসছেন। তিনি আমার দিকে তাকিয়ে একবারও হাসেননি, অথবা কাঁদেনও নি, শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। অয়ন, 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 তুই কি ঘুমাচ্ছিস? মায়ের ডাকে আমার ঘোর কাটলো। মা আমার হাতটা ধরলেন। মায়ের এই মমতাটুকু দেখলে আমার বুক ফেটে কান্না আসে। আমি মাকে বলতে চাই, মা, তুমি যার পাশে প্রতিদিন ঘুমাও সেই মানুষটা আসলে কে? সে কি এই সম্পত্তির জন্য তার নিজের সন্তানকেও সরিয়ে দিতে চেয়েছিল? কিন্তু আমার কণ্ঠস্বর আজও সেই রাতের মতো নীরব। দরজায় কড়া নাড়ল কেউ। মনে হয় থেরাপিস্ট। না, থেরাপিস্ট নয়, একজন নতুন মানুষ, এক অল্প বয়সী তরুণী, চোখে চশমা। সে বাবার সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকলো। মিস্টার সরকার, আমি শ্রাবণী, নতুন সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমি কি অনেক সাথে একটু কথা বলতে পারি? বাবার মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, তারপর আবার স্বাভাবিক হয়ে এলো। তিনি এক পলক আমার দিকে তাকালেন, সেই চিরচেনা সতর্ক চাহনি। শ্রাবণী দিদি আমার সামনে এসে বসলেন। তিনি আমার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, অয়ন, তুমি কি কাউকে ভয় পাচ্ছ? আমার হৃৎপিণ্ডটা সজোরে ধকধক করে উঠল।
এই প্রথম কেউ আমার পেশির নড়াচড়া নয়, আমার ভেতরের ভয়টাকে স্পর্শ করলো। শ্রাবণী দিদি আমার খুব কাছে এসে বসলেন। ওনার শরীর থেকে একটা স্নিগ্ধ চন্দনের গন্ধ আসছে। বাবা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছ থেকে আরও একবার তীক্ষ্ণ নজরে আমাকে দেখে নিলেন। আমি জানি ওই দৃষ্টির আড়ালে এক ভয়ানক চাহনি লুকিয়ে আছে। অয়ন, আমি জানি তুমি আমায় শুনতে পাচ্ছ। শ্রাবণী দিদি খুব নিচু স্বরে বললেন, যাতে বাইরের কেউ শুনতে না পায়। তোমার মনের ভেতরে একটা প্রকাণ্ড পাহাড় জমা হয়ে আছে, তাই না? তুমি কি আমাকে সেটা দেখাতে সাহায্য করতে পারো? আমি মনে মনে হাসলাম। পাহাড় নয় দিদি, একটা গোটা আগ্নেয়গিরি। আমি আমার ডান হাতের আঙুলটা নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার শরীরটা যেন এক অবাধ্য লোহার খাঁচা। শ্রাবণী দিদি কিন্তু হাল ছাড়লেন না। তিনি একটা সাদা কাগজ আর একটা চওড়া স্কেচ পেন বের করলেন। কাগজে বড় বড় করে কয়েকটা বর্ণ লিখলেন। তারপর বললেন, অয়ন, আমরা একটা খেলা খেলবো। আমি এক একটা অক্ষরের উপর আঙুল রাখবো। যদি তোমার মনে হয় সেই অক্ষরটা দিয়ে তোমার কিছু বলার আছে, তুমি শুধু একবার চোখের পাতা ফেলবে। পারবে না? আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। এই প্রথম কেউ আমাকে অন্ধকারের সুড়ঙ্গ থেকে বের করার জন্য একটা মই নামিয়ে দিয়েছে যেন। তিনি আঙুল বোলাতে লাগলেন, অ, আ, ক, খ। আমি স্থির হয়ে রইলাম। যখন তিনি ব অক্ষরের উপর আঙুল রাখলেন, আমি প্রাণপণে একবার চোখের পাতা ফেললাম। শ্রাবণী দিদি একটু হাসলেন। খুব ভালো, এবার পরেরটা। এবারে প্রায় আধ ঘন্টা চললো। আমার কপাল দিয়ে ঘাম ঝরছে। এই সামান্য চোখের পাতা ফেলাটাও আমার কাছে হিমালয়ের জয়ের মতো কঠিন, কিন্তু আমাকে পারতেই হবে। একে একে অক্ষরগুলো জুড়ে যা জারালো তা দেখে শ্রাবণী দিদির মুখের হাসিটা মিলিয়ে গেল। কাগজে লেখা শব্দটা হলো বি প দ। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের দরজাটা সশব্দে খুলে গেল। বাবা ভেতরে ঢুকলেন, হাতে এক গ্লাস জল। অনেকক্ষণ তো হলো শ্রাবণী দেবী, অয়ন কি কোনো সাড়া দিচ্ছে নাকি সব চেষ্টায় বৃথা? বাবার গলার স্বরে একটা প্রচ্ছন্ন বিদ্রুপ। শ্রাবণী দিদি চট করে কাগজটা উল্টে ফেললেন। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি সহজ গলায় বললেন, দেরি হবে মিস্টার সরকার, তবে অয়ন খুব বুদ্ধিমান ছেলে, ও সব বোঝে। বাবা আমার দিকে তাকিয়ে গ্লাসটা এগিয়ে দিলেন। অয়ন, জলটা খেয়ে নাও তো শোনা। বাবার হাতে গ্লাসটা কাঁপছে না, কিন্তু আমার মনে হলো ওই জলের স্বচ্ছতার আড়ালে অন্য কিছু মিশে নেই তো। যে মানুষটা নিজের হাতে সই চাল করতে পারে, সে কি আমাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য অন্য কিছু করতে পারে না? আমি জলটা খেতে চাইলাম না, কিন্তু বাবা, বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই তো। বাবা যখন জোর করে আমার মুখে গ্লাসটা ধরলেন, আমি আর চোখে দেখলাম শ্রাবণী দিদি আড়াল থেকে বাবার হাতের সেই কাটা দাগটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যা সেই দুর্ঘটনার রাতে তৈরি হয়েছিল। ঠিক আছে মিস্টার সরকার, তাহলে আজকে এটুকু। আমি কিন্তু আবার কাল আসবো, ঠিক আছে? আর হ্যাঁ, আমার ফিসটা কিন্তু মনে রাখবেন, ওকে? শ্রাবণী দিদি চলে যাওয়ার পর থেকে বাবার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। তিনি বারবার আমার ঘরের দরজায় এসে দাঁড়াচ্ছেন, কোনো কথা বলছেন না, শুধু স্থির দৃষ্টিতে আমাকে দেখছেন। যেন আমার মনের ভেতরে শ্রাবণী দিদিদের ছোট্ট সুড়ঙ্গটা খুঁড়েছেন, সেটা তিনি বন্ধ করে দিতে চান। রাত তখন প্রায় 2:30। বাইরে ঝিঝি পোকার ডাক ছাপিয়ে আমি একটা সূক্ষ্ম আওয়াজ শুনতে পেলাম। আমার ঘরের জানালার কাগজটা খুব সাবধানে কেউ যেন খুলছে। আমার শরীরের প্রতিটি স্নায়ু সতর্ক হয়ে উঠল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার কাছে শব্দটা দলা পাকিয়ে আটকে রইল। অন্ধকারে একটা ছায়া ভেতরে ঢুকলো। মানুষটা খুব সাবধানে পা ফেলছে। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম। ছায়াটা আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। আমি অনুভব করতে পারলাম কে একজন আমার উপর ঝুঁকে পড়ছে। তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার কপালে লাগছে। আমি ভাবলাম, বাবা কি তবে আজই কাজটা শেষ করে দিতে এসেছেন? কিন্তু না। আচমকা আমার কপালে একটা শীতল হাতের স্পর্শ পেলাম। একটা খুব পরিচিত ঘ্রাণ। বাবার সেই কড়া পারফিউম নয়, বরং চন্দনের সেই সিক্ত গন্ধটা। শ্রাবণী দিদি, এই মাঝরাতে কেন? তিনি আমার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বললেন, অয়ন, একদম ভয় পেও না। আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমার বাবা তোমার উপর নজর রাখছে, তাই আমাকে এই পথে আসতে হলো। আমি তোমার সেই ডায়েরিটা খুঁজে পেয়েছি যা তুমি দুর্ঘটনার আগে লুকিয়েছিলে। কিন্তু তিনি থামলেন। হঠাৎ ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। শ্রাবণী দিদি দ্রুত জানালার আড়ালে লুকিয়ে পড়লেন। দরজার তলা দিয়ে একটা আলোর রেখা দেখা গেল। বাবা আসছেন। বাবা ঘরে ঢুকে আলোটা জ্বালালেন না। তিনি সোজা আমার আলমারির দিকে এগিয়ে এলেন। আমি আধ বোঝা চোখে দেখলাম বাবা আলমারির একদম নিচের গোপন ড্রয়ারটা খুললেন। সেখান থেকে একটা ছোট্ট ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করলেন। বাবার মুখে এক পৈশাচিক হাসি। তিনি বিড়বিড় করে বললেন, অয়ন, তুমি বড় বেশি বুঝতে শুরু করেছো। কাল সকালে তোমার এই বোঝা হওয়া শরীরটা চিরতরে শান্ত হয়ে যাবে। বাবা সিরিঞ্জটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। ঠিক তখনই আমার ঘরের দেওয়াল ঘড়িটা সশব্দে 3বার বেজে উঠল। বাবা থমকে দাঁড়ালেন, কিন্তু আমার নজর তখন বাবার হাতে নয়, বরং দরজার দিকে। দরজার কাছে ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে আছেন মা। মায়ের হাতে একটা রিভলভার। মা খুব শান্ত গলায় বললেন, ওকে ছোবে না রাজীব, আমি সব জানি। আমি স্তব্ধ হয়ে গেলাম। মা, মা কি তবে শুরু থেকে সব জানতেন?